সুন্দরগঞ্জ গাইবান্ধায় অবস্থিত এই সুন্দর একটা ব্রিজ, হরিপুর তিস্তা ব্রিজ। এই হরিপুর তিস্তা ব্রিজ পেরিয়ে গেলেই শুরু হচ্ছে কুড়িগ্রাম জেলা, উলিপুর থানা। আজকের এই ভিডিওতে আমি উলিপুরের একটা দর্শনীয় স্থান উলিপুর মুন্সিবাড়ি যেতে চলেছি। যে দল বেঁধে মাছ মারতে যাচ্ছে। ও ভাই, এত মানুষ! আরে সব কমপক্ষে 20টা গাড়ি হবে, 20টা অটো হবে। ও ভাই, আরো আসতেছে। এই যে এগুলো নিয়ে চলে যাচ্ছে নদীতে মাছ মাছ ধরার জন্য। দেখুন কি অবস্থা, আসতে হয়েছে। ও ভাই, আজকে নদীর মাছ থাকবে না, সিরিয়াসলি নদীর মাছ থাকবে না আজকে। ভাই কত দূর যাবেন? এই নদীতেই মাছ ধরবেন? হ্যাঁ, যারা কত দূর যাবেন? কত দূর যাবেন? এখানে লেখা 2 থানার মোড়, তার মানে এইদিকে হচ্ছে সুন্দরগঞ্জ আর এইদিকে হচ্ছে উলিপুর থানা। আঁকা বাঁকা রাস্তা, 2 ধারে ধান ক্ষেত, সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশের কথা আপনাকে কি বলবো, অস্থির। সাথেই ফুলের সমাহার। কি ফুল বলেন তো? আমিন মোড়ের উত্তরে কেসি রোড, উলিপুর। আমরা তো উলিপুরে আছি এখন। এটাই সেই উলিপুর। উলিপুর সদর, দক্ষিণ পাড়া, বাইতুল আমান জামে মসজিদ। উলিপুরের মধ্যে একটা জিনিস কমন, কোনো উঁচু উঁচু বিল্ডিং নেই, একদম সিম্পলিসিটি। সাধারণভাবেই দেখতে পাচ্ছি 2 ধারে দোকানপাট, কিন্তু উঁচু উঁচু যে বিল্ডিং থাকে শহরের মধ্যে, এমন পরিবেশ এখানে নেই। বাহ! উলিপুরের যে মেইন রোডটা, এটার কথা কি বলবো, একদমই অবস্থা খুব খারাপ, গাড়ি চলার মতো নয়, এত যানজট। ভাই লাগাই দেন না ভাই। এটা হচ্ছে উলিপুরের মেইন শহর, মসজিদুল হুদা। মিনারটা খুবই সুন্দর এই মসজিদের। উলিপুর মুন্সিবাড়ি কোন দিকে এটা দেখা লাগবে, জিজ্ঞেস করা লাগবে এখন আমার। উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ। ও, এটাই তাহলে মহারানী স্বর্ণময়ী কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। বিশাল মাঠ এখানে, এইখানেই সেই ইত্যাদি অনুষ্ঠান হয়েছিল। একটা হোটেল পাইলাম না ভালো, যেখানে খাওয়া যাবে। ভাই, উলিপুর মুন্সিবাড়ি কোন দিকে? মুন্সিবাড়ি এই সাইড দিয়ে সামনে রোড আছে। হ্যাঁ, কত দূর হবে? অল্প। আচ্ছা ভাই, উলিপুর মুন্সিবাড়ি। আচ্ছা, ধন্যবাদ। এই যে গাইস, চলে আসছি আমি। এটাই হচ্ছে উলিপুরের মুন্সিবাড়ি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধর্নীবাড়ি ইউনিয়নে উলিপুর বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে প্রায় 39 একর জমির ওপর এই মুন্সিবাড়ি নির্মিত হয়। এই স্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন মনোয়ারি মুন্সি নামে একজন মুন্সি, যিনি নবাব সিরাজউদ্দৌলার অধীনে একজন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। মনোয়ারি মুন্সি শিকার করতে গিয়ে ধরনের বাড়ি অঞ্চলে আসেন এবং সেখানে স্থলভাগ পছন্দ করে নবাবকে অনুরোধ করেন ও জমি পান। প্রাথমিকভাবে 21.20 একর ও অতিরিক্ত 11.20 একর, মোট প্রায় 34 একর জমির ওপর এই বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। ভবনের একটি শিলালিপিতে 1880 খ্রিস্টাব্দ উল্লেখ আছে, তাই বেশিরভাগ ইতিহাসবিদ ধরে নেন যে ভবনটি 1880 সালের আশেপাশে নির্মিত হয়েছে। মনোয়ারি মুন্সির কোনো সন্তান ছিল না। স্ত্রী কাদিঙ্গিনী মুন্সি ছিলেন। তিনি দত্তক সন্তান হিসেবে বিনোদ লাল নামের একজনকে নিয়েছিলেন। বিনোদ লালেরও কোনো পুত্র সন্তান ছিল না, তাই ব্রজেন্দ্রলাল মুন্সি নামে আরেক দত্তক সন্তান নেওয়া হয়। ব্রজেন্দ্রলাল মুন্সির স্ত্রী আশারদা মুন্সি 2 কন্যা সন্তান জন্ম দেয়, সুচিরানী ও সুষমা।
সুচিরানী কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল, তার পরিবারের অনেকেই কলকাতায় চলে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বিহারীলাল মুন্সি যারা পরিবারের প্রধান হিসেবে কাজ করতেছিল তারাও কলকাতায় চলে যায়। সেই সময় থেকে ভবন ও সম্পত্তির বেশ কিছু দায়িত্ব স্থানীয়দের হাতে চলে যায়। ভবন ও জমি সংক্রান্ত অধিকার ও ব্যবহার নিয়ে স্থানীয়দের সঙ্গে নানা বিবাদ হয়েছিল। বর্তমানে বাড়িটি অযত্ন ও অবহেলায় পড়ে আছে এবং ধ্বংসপ্রবণ অবস্থায় আছে। দেওয়াল ধসে পড়া, ছাদ ভেঙে যাওয়া, অনেক অংশ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ভবনের ভূতল নানান অফিস কর্তৃপক্ষ এবং ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে ধরনের মেলা ও ধার্মিক অনুষ্ঠানগুলো দুর্গাপূজা থেকে বিভিন্ন ধরনের মেলা এখানে অনুষ্ঠিত হয়। একটা বিষয় দেখে অবাক হয়ে যায়, 1880 সালে নির্মিত এই বাড়িটি, তখন তো কোনো প্রকৌশলী ছিল না কোনো ইঞ্জিনিয়ার, তাহলে এত সুন্দর বাড়ি কিভাবে নির্মিত হয়েছিল? দেখতেই পাইতেছেন এখন পর্যন্ত যদি পরিষ্কার করা যায়, যত্ন নেওয়া যায়, এখনো ব্যবহারের যোগ্য হয়ে যাবে। দেখতেই পাইতেছেন এই যে কাঠগুলো, রং এখনো উঠে যায় নাই, এত সুন্দর মজবুত। এরকম স্থাপনাকে অবশ্যই যত্ন করা দরকার। এই বাড়িটি দেখে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আজকের এই দিনে কত টেকনোলজি আছে কিন্তু এরকম বাড়ি নির্মাণ করা খুবই অসম্ভব হয়ে পড়ছে। আজকে তো বাড়ি নির্মাণ করে 10 দিনের মাথায় ভেঙে পড়ে বা 2 মাস পরেই ভেঙে পড়ে। আর দেখো 1880 সালে নির্মিত এই বাড়িটি আজ পর্যন্ত কিচ্ছু হয় নাই। এই কাঠগুলো, দরজাগুলো, ইটগুলো একদমই জীবিত, এখনো মনে হয় চকচক করতেছে। এগুলো ঐতিহ্যের নিদর্শন। অবশ্যই এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে, অবশ্যই যত্ন করা দরকার আমাদের এই সংস্কৃতিকে।